দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নতুন সরকারের জন্য 12টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে গবেষণা সংস্থা র্যাপিড। তালিকায় আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এলডিসি গ্র্যাজুয়েশন, ব্যাংক খাতের সংস্কার আর কর জিডিপি অনুপাত বৃদ্ধি। দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো চালু প্রেফারেন্স শেয়ার লেনদেন। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড প্ল্যাটফর্মে লেনদেন শুরু করল রেনাটা পিএলসি। বুদ্ধিজীবী দিবস আর বিজয় দিবসকে কেন্দ্র করে জমজমাট ফুলের বাজার, 2 দিনে প্রায় কোটি টাকার বিক্রি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এলডিসি গ্র্যাজুয়েশন, ব্যাংক খাতের সংস্কার ও কর জিডিপির অনুপাত বৃদ্ধি সহ মোট 12টি বিষয় হবে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোমবার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভবিষ্যৎ সরকারের করণীয় শীর্ষক আলোচনায় এমন তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা র্যাপিড। তবে শুরু থেকে চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগী না হলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত কঠিন হবে বলেও মত বক্তাদের। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আর মাত্র 2 মাস পরেই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে অর্থনৈতিক ও সামাজিক কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত তা জানাতেই এই সেমিনারের আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। ঘটনার সুযোগ সংস্থাটির মতে দেশের অর্থনীতির বর্তমান বেশ কিছু সমস্যা ভবিষ্যৎ সরকারকে শুরুতেই গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করতে হবে। যার মধ্যে অন্যতম স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি। র্যাপিড বলছে ক্ষমতায় এসেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আদৌ তারা এলডিসি গ্র্যাজুয়েশন চায় কি চায় না। একই সাথে বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতায় রিজার্ভ বৃদ্ধির পরামর্শ দেন তারা। সেই সাথে দেশের মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর কথা বিবেচনায় নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ তাগিদ দেওয়া হয় আলোচনায়। ইনফ্লেশন রেটটাকে আমাদের অ্যাটলিস্ট 6 ভাগের নিচে কিন্তু নামিয়ে আনতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা যদি আমরা করতে না পারি তাহলে হবে কি, এই মানুষগুলো যারা দরিদ্র সীমার নিচে বাস করছেন তাদের অবস্থা কিন্তু আরো ভালনারেবল হবে। ভবিষ্যৎ সরকারের করণীয় হিসাবে এরপরে অগ্রাধিকার দেওয়া হয় উৎপাদনশীল কর্মসংস্থান বাড়ানোর বিষয়টিকে। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয় আলোচনায়। এছাড়া দেশের ব্যাংক খাতে বাড়তে থাকা ঋণ খেলাপি নিয়ন্ত্রণ সহ সামগ্রিকভাবে এ খাতের সংস্কারে সরকারকে বিশেষ উদ্যোগী হবার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। ব্যাংকিং সিস্টেমটাকে রিপেয়ার করতে হবে আমাদেরকে, এটাকে ওভারঅল করতে হবে, এটাকে একটা কম্পিটিটিভ জায়গা নিয়ে আসতে হবে। যদি আমরা এটা না করতে পারি, মোস্ট লাইকলি ইনএভিটেবল এটা হতে যাচ্ছে, যদি আমরা এটাকে না করতে পারি আমরা একটা বড় মাত্রার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাব। অনুষ্ঠানে গুরুত্ব পায় দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি। একই সাথে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ানোর জন্য রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে ভবিষ্যৎ সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয় সেমিনারে। বিশেষ করে তথ্য উপাত্তর ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। পলিসি মেকাররা যদি দেখে যে এক্সপোর্ট ভালো হচ্ছে, তখন এক ধরনের মাইন্ডসেট থাকবে, এক্সপোর্ট কম হচ্ছে আরেক ধরনের মাইন্ডসেটে কিন্তু আসবে। ডাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ আসলে করা উচিত না। আমরা চাই বিজনেস গ্রো করুক। একটা বিজনেস 3টা বিজনেস হলে আমি আরো বেশি ট্যাক্স পাবো। পরের জেনারেশন বিজনেসে আসলে আমরা আরো বেশি ট্যাক্স পাবো। কিন্তু আমরা যদি একবারে যে গোল্ডেন ডাকের মতো একবারে ধরে মেরে ফেলি, তাহলে বিজনেস গ্রো করবে না। অ্যাট দ্য সেম টাইম পরের জেনারেশনগুলো কিন্তু বিরক্ত হয়ে বলবে যে আমার বাবাকে দেখেছি বিজনেস করে কিভাবে সাফার করেছে, আমি আর এই রাস্তায় যাব না। সেমিনারে বলা হয় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ভূরাজনৈতিক পরিস্থিতি, তাই ভবিষ্যৎ সরকারকে ভূরাজনৈতিক কূটনীতিতেও দিতে হবে সক্ষমতার পরিচয়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো প্রেফারেন্স শেয়ার লেনদেন শুরু হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এটিপি প্ল্যাটফর্মে প্রেফারেন্স শেয়ার লেনদেন শুরু হয় রেনাটা পিএলসির মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসির চেয়ারম্যান বিনিয়োগ বান্ধব, ব্যবসা বান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে সব ধরনের বাধা দূর করার আশ্বাস দেন। প্রেফারেন্স শেয়ারে লভ্যাংশ প্রাপ্তিতে অগ্রাধিকার থাকে। একই সাথে কোম্পানি বিলুপ্তি হলে শেয়ার হোল্ডারদের আগে প্রেফারেন্স শেয়ারধারীরা অর্থ পেয়ে থাকেন। তবে এই বিনিয়োগকারীদের থাকে না ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা। যারা শেয়ার বাজারে কম ঝুঁকি এবং নির্দিষ্ট আয় পেতে চান, তাদের জন্য প্রেফারেন্স শেয়ারকে উপযুক্ত মনে করেন বিশ্লেষকরা। এবারেই প্রেফারেন্স শেয়ার যুক্ত হলো দেশের পুঁজিবাজারে। ডিএসসির সেকেন্ডারি বাজারে লেনদেন শুরু করলো রেনাটা পিএলসি। এর ইস্যু প্রাইসের উপর সার্কিট ব্রেকার রাখা হয়েছে 5%। এছাড়া 6 বছর মেয়াদি শেয়ারটির ইস্যু দর 1900 টাকা। রেনাটা ব্যবস্থাপনা পরিচালক জানান,
প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগের পরিমাণের উপর 15% লভ্যাংশ দেয়া হবে। এই শেয়ার নন কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিভ এবং পুরোপুরি পরিবর্তনযোগ্য। শেয়ারগুলো ইকুইটিতে রূপান্তরের প্রক্রিয়া তৃতীয় বছর থেকে শুরু হবে এবং পরবর্তী 4 বছরে বার্ষিক 25% করে রূপান্তরিত হবে। Shudu debt is a dangerous proposition, and whereas preference share at least you are sharing some risk. যে আমি প্রফিট না হলে আমি ডিভিডেন্ড দিব না। সো and capital market-এ চয়েস থাকা উচিত। It can't be যে everything is an IPO, everything is a rights issue. So when you have alternative instruments, যখন আসে then the company capital structure-কে more diversified করার একটা সুযোগ আসে। অনুষ্ঠানে ডিএসসির চেয়ারম্যান বলেন, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ইকুইটি সিকিউরিটিজ, ডেপ্ট ইনস্ট্রুমেন্টস, ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল তালিকাভুক্ত ও লেনদেনের সুযোগ দেয়, যা ইস্যুকারী এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই অধিক সহনীয় হবে। দিস প্রেফারেন্স শেয়ার ইস্যুড, সো এইটা ইনিশিয়ালি যে এটিভিতে আসবে সেটা ছিল না, বাট যে প্রাইভেটলি প্রেফ শেয়ার হবে এবং এটা convertible in nature হবে। Generally it should not take more than 2 months from the date it is approved at the board of the issuer till it is subscribed। 2023 সালের জানুয়ারিতে ডিএসসিতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু করা হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ফুল মৌসুম শুরুর প্রথম 2 দিবসে ফুলের জমজমাট বেচাকেনা হয়েছে ফুল সাম্রাজ্য খ্যাত যশোরের গদখালি পাইকারি ফুল বাজারে। কোটি টাকার বেচাকেনা হয়েছে বলছেন ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির নেতারা। যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছার গদখালি ফুলের পাইকারি বাজারে আজ বসেছে বিজয় দিবস উপলক্ষে হাট। গেল 2 দিন বুদ্ধিজীবী দিবস ও আজ সব ধরনের ফুলের বেচাকেনা থাকলেও বেশি বিক্রি হয়েছে গাঁদা ও চন্দ্রমল্লিকা ফুল। তবে বাজারে ফুল চাষিরা গাঁদা ফুল বেশি আনায় দাম কিছুটা কম হলেও আশানুরূপ বেচাকেনা হওয়ায় খুশি তারা। ফুল চাষিরা বলছেন ফুলের ফলন মোটামুটি ভালো হয়েছে। এভাবে ভালো দাম ও পরিবেশ ভালো থাকলে লাভের আশা তাদের। এই 2 দিবসে আমাদের ফুলের বেচাকেনা খুবই জমজমাট হয়েছে। বর্তমানে এই দিবসগুলোতে গাঁদা ফুলের চাহিদা বেশি থাকে। আমরা দেশের 64 জেলায় আমাদের এই ফুল পাঠাচ্ছি। চাষি হিসাবে এবং ব্যবসা হিসাবে আসলে সবাই খুশি আর কি। আমরা গাঁদা ফুল বুঝে রেখেছিলাম 16 ডিসেম্বরের জন্য, এবার খুব ভালো বিক্রি। গোলাপ, জালাডিলাক, ভুট্টা, জারবারা সমস্ত ফুলের দাম, শুধু গাঁদা ফুলের একটু দাম কম, ভালো বেচা কিনা হচ্ছে। অন্যান্য ফুলের তুলনায় গাঁদা ফুল অনেক বেশি লোকে চাষ করছে, যার কারণে গাঁদা ফুল বাজারে অনেক বেশি আসছে, যার কারণে গাঁদা ফুলের দাম অন্যান্য ফুলের থেকে কম। 2টি দিবস উপলক্ষে ফুলের রমরমা বেচাকেনা হয়েছে। দাম নিয়েও সন্তুষ্ট চাষিরা। কোটি টাকার বেচাকেনা হয়েছে বলছেন ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির নেতারা। এবছর ফুলের দাম গত বছরের তুলনায় শীতের শুরুতে অনেক বেশি, যার কারণে ইনশাল্লাহ আমাদের টার্গেট, চাষিদের যেটা টার্গেট ছিল বা আমাদের ব্যবসায়ী সমিতির যে টার্গেট ছিল ইনশাল্লাহ পূরণ হবে এবং ফুলের দাম বেশি হতে চাষিরা খুব খুশি এবং স্বাচ্ছন্দ্যে ফুল বিক্রয় করতেছে। এবং আগামী যে অনুষ্ঠানগুলো আছে আমরা আশা করি ফুলের দাম খুব ভালো হবে আর কি। গদখালি পাইকারি ফুল বাজারে আজ প্রতি হাজার গাঁদা ফুল 100 থেকে 120 টাকা আর গোলাপ 6 থেকে 8 টাকা পিস বিক্রি হয়েছে। ভালো দাম পেয়েছে অন্যান্য ফুল বিক্রেতারাও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রকল্প 100 কোটি টাকার সেই প্রকল্প আজ অনেক জায়গায় শুধু বোর্ডে সীমাবদ্ধ, তাও আবার অচল। কিশোরগঞ্জ, যশোর ও নোয়াখালী রিপোর্টারদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়ন পরিষদ। দেয়ালে ঝুলছে কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড। খুললেই দেখা যায় যন্ত্রের জায়গায় পাখির বাসা। ছাদে থাকার কথা স্বয়ংক্রিয় রেইনগজ মিটার ও সৌর প্যানেল, বাস্তবে নেই কিছুই। এমন দৃশ্য জেলার 108টি ইউনিয়নের অধিকাংশেই। কোথাও নষ্ট যন্ত্রপাতি, কোথাও হয়েছে চুরি। অথচ এসব বোর্ড থেকে কৃষকদের জানার কথা ছিল বৃষ্টিপাত, তাপমাত্রা, ঝড়ের পূর্বাভাস সহ 10টি গুরুত্বপূর্ণ তথ্য।
হ্যাঁ, আবহাওয়ার যে বোর্ড লাগাইছে ইউনিয়ন পরিষদে, বুঝছেন, এই বোর্ড তো আমরা কোনো দিন কেউ জানাইছে না, কৃষি অফিস জানাইছে না যে আবহাওয়া বোর্ড দিছে, এই পর্যন্ত আমরা শুনি নাই। এটা কার্যক্রম বন্ধ থাকার কারণে, অবহেলিতর জন্য আমরা কোনো আপডেট দিতে পারছি না। ডিজিটাল রেইন গজগুলো আসলে আমাদের ম্যাক্সিমাম জায়গায় চুরি হয়ে যায়। সরকারি সম্পদ চুরি হয়ে গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটি মামলার আওতায় আনার কথা। আমি উপজেলা পর্যায় থেকে উপজেলা কৃষি অফিসাররা কী ব্যবস্থা নিয়েছে সেটি খোঁজ নিয়ে পরে আপনাদেরকে অবহিত করতে পারবো বিস্তারিত। যশোরের ৭৭টি ইউনিয়ন পরিষদে থাকা কৃষি আবহাওয়া তথ্য বোর্ড দীর্ঘদিন ধরে হালনাগাদ হয় না। ব্যবহারের অভাবে নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় রেইন গজ মিটার ও সৌর প্যানেল। ইউনিয়ন পরিষদের আবহাওয়ার ক্ষেত্রে আমরা কিছু জানি না, কোনো তথ্যই আমরা পাই না। সোলার দেওয়া থাকে, সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই কারণেই অনেকটা জায়গায় ওইটা চালু নাই। এখনো অনেক জায়গায় যন্ত্রপাতি কিন্তু চালু রয়েছে। তো যেখানে অনেক ক্ষেত্রে যন্ত্র অনেক নষ্ট হয়ে গেছে। নোয়াখালীর ৯ উপজেলার ৮৯টি ইউনিয়নে বসানো ডিজিটাল আবহাওয়া বোর্ড কয়েক বছর পরেই অচল হয়ে পড়ে। 2019-20 সালের পর থেকে কার্যত সবগুলোই নষ্ট। কৃষি আবহাওয়া তথ্য প্রকল্পর কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই, আমরা কখনো শুনিয়ে নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যন্ত্রপাতি চুরি, ব্যাটারি নষ্ট সহ নানা সমস্যায় বোর্ডগুলো অচল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি তাদের। আরেকবার হওয়ার কথা ছিল, আরেকবার প্রকল্পটা বাড়ার কথা ছিল আর কি। এটা মনে হবে, কিন্তু সময় লাগতেছে। 2017 সালে দেশের 4051টি ইউনিয়নে এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 212 কোটি 37 লাখ টাকা। কিন্তু তদারকির অভাব ও দায়িত্বরতদের উদাসীনতায় এই প্রকল্প কৃষকদের কাছে একটি ব্যর্থ উদ্যোগের উদাহরণ হয়ে উঠেছে। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 42 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4890-এ। বেচাকেনা হয়েছে 413 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 48টির, কমেছে 292টির, আর অপরিবর্তিত আছে 48টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত কার্য দিবসের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 0.9%। দিনের শুরুতে বাজার পজিটিভ ধারায় শুরু হলেও প্রায় দিনের পুরোটা সময় জুড়ে বাজারে সেল প্রেশার লক্ষ্য করা গেছে। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 6 গুণের মতো ছিল। আজ প্রায় সব সেক্টরের শেয়ারেরই দর হ্রাস পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 9.7% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ টেক্সটাইল সেক্টর শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। সিনটেক্স ইন্ডাস্ট্রিজ আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে এফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। ইউরোপের বিভিন্ন দেশের ব্যাংকে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে একমত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়ন। এর মধ্য দিয়ে মস্কোর $246 বিলিয়ন সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে চলেছে ইইউ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এসব অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করেছিল ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর 6 মাস পর পর ভোটাভুটির ভিত্তিতে সেই জব্দের মেয়াদ বাড়ানো হতো। তবে এবার পাকাপাকিভাবে অনির্দিষ্টকালের জন্য সম্পত্তি আটকে দিয়েছে ইইউ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ব্রাসেলসে ইইউ এর সদস্য রাষ্ট্রগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইইউ এর কর্মকর্তারা জানান, জব্দ করা এই অর্থ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে সহায়তায় নগদ অর্থ ব্যবহারের দিক দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিদ্ধান্ত অনুযায়ী 2026 এবং 2027 সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে এই জব্দ করা অর্থ থেকে $165 বিলিয়ন ঋণ হিসেবে দেয়া হবে।
আগামী বসন্ত নাগাদ কিয়েভের প্রতিরক্ষা তহবিল, চিকিৎসক ও শিক্ষকদের বেতন দেওয়ার অর্থ ফুরিয়ে আসবে বলে সতর্ক করার পর এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি। পরিকল্পনা অনুযায়ী রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিলে ইউক্রেন ইইউ এর সেই ঋণ পরিশোধ করবে। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী 18 ডিসেম্বর বৈঠকে বসবেন ইউরোপের নেতারা। এদিকে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার সম্পত্তি জব্দ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। তবে ইইউ এর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থ সম্পদ চুরির নতুন উপায় বের করেছে। Такое обращение имеет определенное символическое значение. দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে চাপ দিয়ে আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পদ জব্দ করার সিদ্ধান্তের পেছনে সেই চাপের ভূমিকা রয়েছে বলে ধারণা করছেন অনেকেই। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।